আচ্ছা, আমরা কি পড়ছিলাম লাস্ট? হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, বাই বেন্ডিং। হ্যাঁ, মানে লাস্ট কি পড়া ছিল? স্যার পেজ নাম্বার 13। এই কার্ন অফ এ ফুটিং, এটা দেখছিলাম। স্যার টার্ন অফটা একটু আলোচনা করছিলেন। কোনটা? স্যার ওই যে কার্ন এরিয়া ফুটিং, মানে এটা নিয়ে একটু বলছিলেন। আচ্ছা, কি বুঝছেন এটা বলেন। কার্ন অফ এ ফুটিং মানে কি? স্যার ওইখানে আহ, যদি আমি মানে কোনো ফুটিং এর ওইখানে কলাম দেই তাহলে আমার কলামটা বেন্ড করবে না, মানে আমার টেনশন আসবে না। কলাম দিলে? জি স্যার। ফুটিং এর কম্প্রেশন আসবে না বুঝি নেই। স্যার, ফুটিং এ কোনো টেনশন আসবে না, শুধু কম্প্রেশন হবে। কলাম দিলে? না স্যার, লোড দিলে। লোড, রাইট। ওই হ্যাশড এরিয়ার মধ্যে কোনো প্রকার লোড আসলে ফুটিং এ দেখা যাবে টেনশন আসবে না। এই কোন এরিয়ার মধ্যে সেই এরিয়াটাই আমরা বের করলাম। স্যার কলামটাই আমার লোড না? কলামে যদি বেন্ডিং মুভমেন্ট আসে তখন তখন কি হবে? স্যার তাহলে কলাম বেন্ড করবে। আমির হামজা যেটা বললো আপনারা কি কেউ বুঝছেন? স্যার ও লোড আর কলাম, মানে স্যার ও আসলে বোধহয় এই যুক্তি থেকে বলছে যে স্যার ওই যে বেসিক্যালি ফুডিংটার উপরে তো কলাম থাকে, আর কলামটাই বেসিক্যালি বিল্ডিং এর ওই যে সুপার স্ট্রাকচারের লোডটা নিতেছে। সো যার জন্য বোধহয় ও এই অ্যাঙ্গেল থেকে বলছে, সম্ভবত স্যার, আমার যদি ভুল না হয়। কিন্তু আমি তো বললাম যে বেন্ডিং মুভমেন্ট যদি থাকে কলামে। তাহলে তো স্যার, জি স্যার, তাহলে তো আবার ফুটিং টুইস্টিং এর মানে ওই যে আমাদের টর্শন ঘটার একটা চান্স আছে ফুটিং এ। তাহলে যদি শোন, মানে যে লোডের জন্য কলামে বেন্ড হচ্ছে, সেই লোডের ফুটিং এ আবার টর্শন এই যে ঘটাতে আমি পারে এটা স্যার। বলতে চাচ্ছি, ফিগার এ, 1A, মানে কলাম মাঝখানে আবার বেন্ডিং মুভমেন্ট আছে। তাহলে কি মানে অ্যাকচুয়ালি ফিগার বি তে অ্যাকচুয়ালি এটা কি ঘটলো বলেন? লোডটা কি সেন্টারে থাকলো? না স্যার, লোডটা সেন্টার থাকলো না। তাইলে এখন আমাকে দেখতে হবে পিটা কি কার্ন এরিয়ার মধ্যে আছে কিনা। না থাকলে কিন্তু টেনশন আসবে।
জি স্যার, কার্ন এরিয়াতে থাকলে কোনো টেনশন আসবে না। তাহলে এখন কলাম গেল কোথায় বলেন? কলাম তো সেন্টারে ছিল। উত্তর পাইছেন? জি স্যার। কার্ন এরিয়ার মধ্যে যদি লোড থাকে তাহলে টেনশন আসবে না, মানে কম্প্রেসিভ লোড। কার্ন এরিয়ার যদি বাইরে থাকে তাহলে টেনশন হবে না, তাহলে বাইরে টেনশন হবে। হবে। কলাম কোথায় আছে সেটা আমার দেখার বিষয় না। জি স্যার, ক্লিয়ার। এটা হচ্ছে কম্বিনেশন অফ নর্মাল স্ট্রেসেস, এটার একটা এক্সাম্পল। নর্মাল স্ট্রেস বলতে এক্সিয়াল এবং বায়াক্সিয়াল, মানে এক্সিয়াল স্ট্রেস এবং বায়াক্সিয়াল বেন্ডিং স্ট্রেস দুইটাই। ঠিক আছে, এখন আমরা কম্বিনেশন অফ শিয়ার স্ট্রেস এটা দেখি। তার আগে একটা এক্সাম্পল করতে পারি ইয়ার জন্য, বায়াক্সিয়াল বেন্ডিং এর জন্য। একদম এক্সারসাইজ বা প্র্যাকটিস প্রবলেম 9 এটা দেখতে পারি। এই এখানে একটা শেডেড এরিয়া দেওয়া আছে এবং এটা বলা আছে যে কার্ন অফ দ্য রেক্টাঙ্গুলার ফুটিং এবিসিডি। For the given loads, calculate the normal stress and at ABCD and look at the neutral axis. আচ্ছা, তাহলে অ্যাক্সিয়াল ফোর্স কত? পি কত টোটাল? শুনতে পাচ্ছেন আমার কথা? 10 কিপ স্যার। জি স্যার। 10 হবে না, 10 কি? মাইনাস দিয়ে দিলাম কম্প্রেশন, ঠিক আছে। নিচের দিকে 20, উপরে 10, এই হচ্ছে -10। আচ্ছা, তাহলে বিষয়টা কিরকম হবে? আচ্ছা, এখানেই আর কি। তাহলে এটার জন্য একটা মোমেন্ট আসবে না, এই 10 কিপের জন্য? জি স্যার। এই মোমেন্টার মান কি? my। আর এখানে যেটা আছে ওই পাশে এই 10 কিপ, এটার জন্য এদিকে একটা মোমেন্ট হবে, হবে না? জি স্যার হবে। x axis এর এগেইনস্ট স্যার। এটা হচ্ছে mx। তাহলে mx কত? স্যার 10 ইন্টু ই ওয়াই স্যার, মানে ওয়াই এর যে ডিস্টেন্সটা। হ্যাঁ, কত এটা? এটা যদি কার্ন এরিয়া হয় ডিসটেন্সটা কত? স্যার h/3 মানে হচ্ছে 1/3, তাহলে 1 ফিট ভাগ 3।
1 ফিট বাই 3। স্যার কার্ন এরিয়া H/3 ওয়াট। আচ্ছা যাই হোক, ও মানে না না স্যার, জি স্যার বুঝতে পারছি স্যার, ভুলটা কি হয়েছে বুঝতে পারছি স্যার। আমাদের তাহলে এটা হবে স্যার ঠিক আছে 1/3 হবে। 1/3 হবে। অর্ধেকের জন্য ঠিক আছে, মানে 2/6 হতো আর কি। এটা এই যে H/3। জি স্যার। এটা যদি x ধরি অর্ধেকটাকে, তাহলে তো এটা x/3 হবে, তাই না? তো 1/3। আর my আচ্ছা স্যার, equal, এটা কি যে 1/3 বললাম, এটা কি ঠিক আছে স্যার? H/3 যখন বলছি স্যার, তখন এটা পুরাটাই এইচ না, মানে 1 ফিট 1 ফিট 2 ফিট না স্যার? হ্যাঁ তাহলে এটা হচ্ছে H/3, তাহলে এটা জি স্যার। H/6, এটা H/6, আর এখানে h জি হচ্ছে স্যার। 2। এখন হিসাব করেন। ও আচ্ছা, হ্যাঁ জি স্যার, ঠিক আছে, ওকে। জি স্যার। আচ্ছা এখানে কত হবে? স্যার এটা তাহলে আমাদের হবে 2/3 তাহলে হইতেছে। ইন্টু 2/3, রাইট। জি স্যার। তাহলে mx আসতেছে কত? 3.33, 3.33। আর my হচ্ছে 6.67। ওকে। mx, my এবং p পাওয়া গেল। এখানে আমরা করি সিগমা এ পয়েন্ট। আচ্ছা সিগমা সমান কত যদি লিখি? p/a প্লাস মাইনাস mx y/ix myx/iy। ঠিক আছে? জি স্যার। সিগমা এ কত? আচ্ছা এটা আমরা অবশ্য p/a বের করে ফেলতে পারি। এ কত? তাহলে 2 স্কয়ার ফিট। এ স্যার হচ্ছে 4 4 আর ইন্টু 8 টু। স্কয়ার ফিট, সরি, 8 স্কয়ার ফিট। 8, তাই না? ফিট স্কয়ার। ix কত? স্যার BT³/12, তার মানে H/12। কত আসে? ঠিক আছে 2.6। 2.67। জি স্যার। iy স্যার 10.67। আচ্ছা এখন তাইলে সিগমা সমান
কত মাইনাস প্লাস মাইনাস পি বাই এ, পি কত স্যার 10 -10 10 বাই, এটা 8। অবশ্য মাইনাসই হবে তাই না, জি স্যার। প্লাস হওয়ার কোনো সুযোগ নেই। পি বাই এ 8 প্লাস মাইনাস মোমেন্ট হচ্ছে mx হচ্ছে 3.33। আচ্ছা, আমরা যদি এ পয়েন্ট নিই তাইলেও তো এখানে এই এক্স এর মান 1 আসে, ওয়াই এর মান 2 আসে তাই না? জি স্যার। ভুল বললাম? ওয়াই এর এক্স মান এর মান 1, এক্স এর মান 2। আচ্ছা, 1 ডিভাইডেড বাই ix প্লাস স্যার মাইনাস 2.67 হবে না স্যার? ও হ্যাঁ সরি, এটা কত, এম ওয়াই কত, আমার 6.67 এক এখানে 2 হচ্ছে 2, এই এটা দেখেন তো কত আসে, কোনটা আলাদা করে একসাথে না। 1.25 প্লাস মাইনাস 1.25 আবারও 1.25 প্লাস মাইনাস কত, স্যার এটা 1.25। এটাও 1.25। জি স্যার 1.25023 এরকম আসে আর কি। জি স্যার, এটা 1.25। আচ্ছা, তাহলে সিগমা এ কত বলেন? স্যার যখন সিগমা এ ভ্যারি করতেছি তখন তো আমার প্রথমটা তো মাইনাস কম্প্রেশন। মাইনাস জি স্যার। পরেরটাতে স্যার দেখা যাচ্ছে যে আমার এম এক্স এর জন্য আমার আহ, কি বলে স্যার আমার এম এক্স এর জন্য টেনশন হইতেছে দেখা যাচ্ছে। আর এম ওয়াই এর জন্য আর এম ওয়াই এর জন্য স্যার কম্প্রেশন হচ্ছে। তার মানে এটার জন্য প্লাস হবে, এটার জন্য মাইনাস হবে। জি স্যার মাইনাস 1.2। সিগমা বি স্যার এটা বুঝি নাই। এটা তো বলছিলাম, বোঝায় বলছিলাম কিভাবে প্লাস হবে কিভাবে মাইনাস হবে। এই যে এম ওয়াই যে আসলো লালটা মাঝখানে, হ্যাঁ, জি স্যার। কোন লোডের জন্য আসলো? স্যার আমার 10 কিপের জন্য, মানে ওই যে স্যার এটা না, লাল পাশে, মানে জি স্যার এটার জন্য। জি তাহলে এটার জন্য এই কোন পাশে কম্প্রেশন আসবে আর কোন পাশে টেনশন আসবে? স্যার, এ এতে আমার কম্প্রেশন আসতেছে আমরা আর এটাই সিতে টেনশন আসবে। দেখেন,
আমরা এটাই করতেছি। একইভাবে এমএক্স এর জন্য চিন্তা করলেই হবে। সিগমা বি কত বলেন? স্যার স্যার আমাদের 1.25 একটা হ্যালো, অন্য কেউ কিছু বলতেছে নাকি? না স্যার বলেনি স্যার। সিগমা বিতে স্যার দুইটা টেনশন হবে আর একটা ওই -10 কিউবের জন্য শুধু ওটা নেগেটিভ থাকবে, মানে 1.25 স্যার পজিটিভ মান। ঠিক আছে। জি স্যার। সিগমা সি হামজা বলেন। জি স্যার। বলেন। স্যার প্রথমটা তো এটা কম্প্রেশনে আসবে -1.25। হুম, স্যার তারপর হচ্ছে আমার লাল লোডটার জন্য সিতে আসবে টেনশন। এটা এখানে ফর্মুলাটা দেখেন, উপরে লেখা আছে, লেখা দেখে বলেন। স্যার এমও এর জন্য সিতে টেনশন প্রথমে আসতেছে। প্রথমে এমএক্স পি বাই শেষ করলাম, এখন এমএক্স এর জন্য বলেন। স্যার এমএক্স এর জন্য কম্প্রেশন আসতেছে। আর ওইটাও পজিটিভ, তাই তো? জি স্যার। আর সিগমা ডি, সিগমা ডি এটা স্যার মাইনাস সবগুলাই কম্প্রেশন। 3.75, তাই না? জি স্যার। এই যে চারটা ভ্যালু পাইলাম। ইউনিট কি হবে এগুলোর? কিপ পার ফিট স্কয়ার, কেএসএফ, তাই না? জি স্যার। এখন বললো লোকেট দ্য নিউট্রাল অ্যাক্সিস। নিউট্রাল অ্যাক্সিস এর লোকেশন বের করতে হবে। আমরা নিউট্রাল অ্যাক্সিস এর লোকেশন যদি দেখি, এ পয়েন্টে কিন্তু মাইনাস, ফাইনালি বি তে কিন্তু প্লাস, এটা কিন্তু -1.25, আর এটা কিন্তু +1.25। তো বলেন তো জিরো কোথায় হবে? মাঝখানে হবে না তাইলে? জি স্যার মাঝখানেই হবে। এখানে হচ্ছে স্ট্রেস জিরো, যদি এ আর বি এর মাঝখানে লিনিয়ার ইন্টারপোলেট করি। লিনিয়ারলি ইন্টারপোলেট করে জিরো কোথায় বের করা যাবে না? হুম, হ্যাঁ জি স্যার। আচ্ছা, মানে বিষয়টা হচ্ছে এমন এমন এতে যদি আমি স্ট্রেস বের করি, নেগেটিভ চিন্তা করলাম -1.25, আর বিতে পজিটিভ 1.25, হ্যাঁ বি। তারপরে যদি দুইটা লাইন টানি, এইখানে জিরো হবে, এটা তো অর্ধেকই হবে, তাই না? জি স্যার। আচ্ছা, আবার দেখেন সিতেও নেগেটিভ হচ্ছে, তাহলে বি আর সি এর মাঝখানে এখানে সেন্টার দেখা যাবে এক্স অ্যাক্সিস এর উপরেই পড়তেছে, এখানে এটা জিরো, আর ডি হচ্ছে -3.75। তাহলে এই পাশে তো আর জিরো হওয়ার কোনো কিছু নাই, দুইটাই নেগেটিভ। তাহলে নিউট্রাল অ্যাক্সিস কি হবে? এই একটা লাইন, হবে না?
হুম, জি স্যার। আচ্ছা, তাহলে এই লাইনের ইকুয়েশন কি? স্যার আমাদের এখন ওই যে এক্স পয়েন্ট ওয়াই পয়েন্ট ওই মানে সরলরেখার সমীকরণের সূত্রে বসাইতে হবে। হুম, তাহলে বলেন লাইনের ইকুয়েশনটা কি হবে? কি হবে লাইনের ইকুয়েশন? তালহা বলেন, সরি কি জানি ওর নাম, হামজা বলেন। হ্যালো, জি স্যার। হ্যাঁ বলেন। স্যার এক্স বাই এ ওয়াই বাই বি সমান সি এরকম কিছু, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান 0। এক্স বাই এ কত? স্যার এ হচ্ছে 2, সরি স্যার, এ কি 2? ওয়াই বাই বি সমান সমান 1। 0, এক্স 1 1। প্লাস 2y সমান সমান 2। হুম, এটাই, ঠিক আছে। এটাই হচ্ছে নিউট্রাল অ্যাক্সিসের ইকুয়েশন। জি স্যার। তাহলে আমরা কি বললো এখানে, 4টা পয়েন্টে স্ট্রেস ক্যালকুলেট করতে হবে, নর্মাল স্ট্রেস, কম্বাইন্ড নর্মাল স্ট্রেস বের করলাম। কম্বাইন্ড নর্মাল স্ট্রেস করতে গিয়ে দুইটা বেন্ডিং স্ট্রেস ছিল আর একটা অ্যাক্সিয়াল স্ট্রেস ছিল, তিনটাকে যোগ করে বের করলাম, কম্বাইন করে। তারপরে এই স্ট্রেসগুলোর কারণে নিউট্রাল অ্যাক্সিস কোথায় সেটা বের করলাম। তাহলে নিউট্রাল অ্যাক্সিস থেকে বি এর দিকে পুরাটাই টেনশন, আর নিউট্রাল অ্যাক্সিস থেকে অপর সাইডে বাম পাশে পুরাটাই কম্প্রেশনে থাকবে, তাই না? জি স্যার। এনি কোয়েশ্চেনস? স্যার টেনশন আর কম্প্রেশনের ব্যাপারটা যদি আরেকবার বলতেন। কনফিউশন। কোন বিষয়টা বলবো? এই লাস্ট কথা যেটা বললাম? না স্যার, ওই যে সিগমা এ বি সি আর ডি বের করার সময় যে কম্প্রেশন আর টেনশনের ইয়াটা বললেন না, ওইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা যদি আরেকবার একটু বলতেন কিভাবে হয়। এটা কি মানে এই মুভমেন্টের জন্য সমস্যা হচ্ছে? জি স্যার, মানে বুঝতে পারতেছি না। আচ্ছা, এম ওয়াই দেখেন, এম ওয়াই, এম ওয়াইটা যে আসছে, এটা বুঝতে পারছেন এম ওয়াই কিভাবে আসছে? জি স্যার, এক্স এক্সিস এর উপরে। হ্যাঁ, লাল, রেড, রেড মার্ক করা। জি স্যার। এই এরোটা কোন দিকে আছে? বাম পাশে, তাই না? বাম পাশে। আচ্ছা, তাহলে এম এক্স বুঝছেন একইভাবে? জি স্যার, ওয়াই এক্সিস সাথে। এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে ঘুরবে, তাই না? জি স্যার। আচ্ছা, তাইলে এরোটা যেদিকে থাকে ওইদিকে কম্প্রেশন, ওইভাবে চিন্তা করতে পারেন। তাহলে এম ওয়াই এর কোন দিকে কম্প্রেশন হবে আর কোন দিকে টেনশন হবে বলুন? এম ওয়াই মানে কি ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে মুভমেন্ট, তাই না? জি স্যার। তাহলে এরোটা কি ওয়াই অ্যাক্সিস এর ডান পাশে না বাম পাশে? এরোটা বাম পাশে। হ্যাঁ, তাহলে ওয়াই এর বামে কি কি পয়েন্ট আছে? বামে এ আর ডি আছে। তাহলে ওই দুটোতে কম্প্রেশন হবে নেগেটিভ, জি স্যার। আর বি আর সি তে হবে পজিটিভ।
ঠিক আছে? জি স্যার। আর mx এর জন্য স্যার কি হবে? সি পজিটিভ হবে আর ওখানে টেনশন হবে। কোনটা? কোন কোন পয়েন্টে বলেন? mx এর জন্য কোথায় কোন পাশে পজিটিভ কার? কোন অ্যাক্সিসের কোন পাশে স্যার পজিটিভ? বি আর সি জন্য পজিটিভ। না, mx হচ্ছে x অ্যাক্সিস এর রেসপেক্টে। এক্স অ্যাক্সিস এর তাহলে x অ্যাক্সিস এর উপরে পজিটিভ, নিচে নিচে নেগেটিভ। নেগেটিভ। আচ্ছা উপরে আছে বি, তাহলে বি পজিটিভ আর সি নেগেটিভ। এ আর বি দুইটাই পজিটিভ, জি স্যার, এ আর বি হচ্ছে আর পজিটিভ। সি আর ডি নেগেটিভ। জি স্যার। বুঝতে অসুবিধা হচ্ছে? না স্যার। অ্যারোটা যেদিকে আসতেছে অ্যাক্সিসের ওই পাশে নেগেটিভ হবে। জি স্যার। স্যার আমরা যে পিটা বের করছি স্যার, ওটা কি মানে ফোর্স গুলার রেজাল্টেন্ট নিছি তাই না? জি, রেজাল্টেন্ট সামেশন অফ এফ ওয়াই। স্যার অ্যারো যে পাশে থাকবে ওই পাশটা নেগেটিভ ধরে পড়বো। হ্যাঁ, অ্যাক্সিসের ওই অ্যাক্সিসের। আপনি তো mx করার সময় y অ্যাক্সিস নিয়ে নিছেন, তাইলে হবে না কিন্তু। জি স্যার। mx এর সময় x অ্যাক্সিসের উপরে নিচে চিন্তা করতে হবে, my করার সময় y অ্যাক্সিসের ডানে বামে চিন্তা করতে হবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আরো কোশ্চেন? জি স্যার। স্যার আমি আর কি ধরতে পারতেছি না মানে নিউট্রাল অ্যাক্সিস আঁকাটা। কেন, কি সমস্যা? স্যার আমি বুঝতেছি না কেন ওই দুইটা পয়েন্ট দিয়েই হবে, এটা বুঝতেছি না। তাহলে কোথায় হবে আপনি মনে করতেছেন? স্যার বুঝতেছি না বিষয়টা। এ পয়েন্টে নেগেটিভ, বি পয়েন্টে পজিটিভ, তাহলে এ বি এর মাঝখানে কোথাও জিরো হবে। জি স্যার, এ বি এর মাঝখানে কোথাও জিরো হবে। এ তে নেগেটিভ, ডি তেও নেগেটিভ, তাহলে এ ডি এর মাঝখানে কোথাও জিরো হবে। না স্যার, জিরো হবে না, দুইটাই তো নেগেটিভ। তাহলে আপনি বলেন কি হবে? জি স্যার, বি আর সি এর মাঝে জিরো হবে, আবার এ আর বি এর মাঝে জিরো হবে। হুম, এটা দুই পাশের সমান, সেজন্য মাঝখানে হয়ে গেছে। সমান না হলে কি হতো? সমান না হলে অন্য কোথাও হইতো আর কি। হুম, তাহলে হ্যালো স্যার। হ্যাঁ বলেন। স্যার এখানে তো দেখা যাচ্ছে যে ওই মানে একটা নিউট্রাল এক্সিস পাচ্ছি, এইখানে কোনো টেনশন অথবা কম্প্রেশন আসবে না, তাই না? হুম, আর স্যার যে এডিসিজে এগুলাতে তো স্যার কম্প্রেশন আসলো, তাহলে কি স্যার ওই কারেন্ট ফুটিং এরিয়াতে যদি আমার কোনো স্ট্রাকচার থাকে, এটা কি স্যার স্টেবল থাকবে? কার্ন অফ এ ফুটিং, এটা তো আপনারা বুঝেন নাই দেখি। কার্ন অফ এ ফুটিং এর ডেফিনিশনটা কি বলেন তো? স্যার এটা ছিল যে ওইখানে যদি কোনো লোড থাকে তাহলে স্যার মানে টেনশন কাজ করবে না ওই। ওইখানে যদি কম্প্রেশন থাকে। মানে স্যার ওখানে যদি লোড দেওয়া হয় আর কি, আর বাহিরে স্যার কোনো টেনশন কাজ করবে না।
হ্যালো, স্যার জি কথা স্যার। শোনা কিছু বলতেছিলেন কি? কথা শোনা যাচ্ছিল না মনে হয়। না কথা বলিনি। এখানে দেখেন কি বলা আছে, কার্ন অফ এ ফুটিং, এই যে প্রথম কয়েকটা লাইন। এই এরিয়ার মধ্যে যদি কোনো ফোর্স থাকে তাহলে টেনশন আসবে না, তাই তো? এখন আপনি কি দেখতে পাচ্ছেন এই এরিয়ার মধ্যেই লোড দিলাম, যার ফলে টেনশন চলে আসছে। কোশ্চেনটা কি এরকম? না স্যার, টেনশন তো আসে নাই এখানে, সেটা তো স্যার দেখতেছি টেনশন আসে নাই, কিন্তু স্যার এই যে টেনশন আসছে তো, বি পয়েন্টে টেনশন চলে আসছে। আসলো জি না? স্যার, জি স্যার, এখানে লোড কিন্তু তিনটা, বুঝছেন? জি স্যার, যে কোনো একটা লোডের জন্য চিন্তা করতে হবে, তাইলে টেনশন আসবে না। এখানে তিনটা লোড। আপনি এই এরিয়ার মধ্যে যে কোনো একটা লোড দেন, দিয়ে হিসাব করে দেখেন, টেনশন আসবে না। বুঝাইতে পারলাম? না স্যার ক্লিয়ার হইতে পারলাম না এখনো ব্যাপারটা। আপনি এখানে কয়টা লোড দেওয়া আছে কার্ন এরিয়ার মধ্যে? তিনটা। একটা একটা লোড চিন্তা করেন, যে কোনো একটা লোড, মানে কলাম থেকে তো একটা লোডই আসবে, তাই না? জি স্যার, লোডটা একটা লোড চিন্তা করেন। যদি যে কোনো একটা লোড আসে, এই এরিয়ার ভেতরে যত বেশি লোড দেন আর যাই করেন, এই পজিটিভ কিছু আসবে না, এবিসিডি কোথাও আসবে না। এতটুকু এরিয়ার মধ্যে শুধু একটা লোড চিন্তা করেন, লোডের যে কোনো মান চিন্তা করতে পারেন। আর এখানে 10 কিপ কিন্তু আপওয়ার্ড লোড আছে এখানে, তাই না? হ্যালো, জি স্যার, হ্যাঁ, এমনিতে কলামে দেখা যায় লোড কিন্তু ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, মানে কম্প্রেশন থাকে, টেনশন আসে না। তো আপনি এরিয়ার মধ্যে যে কোনো একটা কম্প্রেসিভ লোড চিন্তা করে আপনি যে কোনো জায়গায় ট্রায়াল দিয়ে দিয়ে দেখতে পারেন, টেনশন আসবে না। এটা জাস্ট আমরা অঙ্কটা করলাম, ওই যে কার্ন এরিয়ার লেন্থ কোন দিকে, লেন্থ কতটুকু, সেই জিনিসটা এখানে কাজে লাগলো। এই আর কারো কোনো কোশ্চেন? স্যার তাহলে কার্ন এরিয়াতে মূলত একটা লোডের জন্য চিন্তা করতে হবে আর হচ্ছে কম্প্রেসিভ লোডের জন্য চিন্তা করতে হবে, এরকম কি বিষয়টা? হ্যাঁ, তবে কোথাও কোনো প্রকার টেনশন আসবে না। আর কারো কোনো কোশ্চেন?
স্যার তখন একটু নেট সমস্যার কারণে একটা কথা শুনতে পারি না, ওই যে হামজাকে তখন ওই যে কলামের পজিশনিং এর ব্যাপারে কি জানি একটা বলতেছিলেন স্যার, ওই ব্যাপারটা শুনতে পাইনি স্যার, একটু যদি রিপিট করতেন ওই না, কথাটা। আমরা তো এটাকে লোড বলতে চাচ্ছি, জি। কিন্তু ওই হামজা বলতে চাচ্ছে যে কলাম, আচ্ছা, জি স্যার, তাই না? জি স্যার। স্যার আরেকটা কোশ্চেন স্যার। বলেন। আর এ বি সি ডি যেটা, এটা তো স্যার একটা ফুটিং এরিয়া, তাই না স্যার? হ্যাঁ, রাইট। কিন্তু স্যার আমরা তো এখানে মানে দেখতেছি যে ফুটিং এরিয়ার সাথে ওই কার্ন ফুটিং এরিয়াটা আবার ইনক্লাইন্ড ভাবে থাকে। হ্যাঁ, কিন্তু স্যার নর্মালি তো স্যার আমরা যে স্ট্রাকচার গুলা দেখি ওখানে তো স্যার ফুটিং এ এরকম মানে এই লোড গুলার এরিয়া তো মানে কার্ন ফুটিং এরিয়া তো এরকম ইনক্লাইন্ড ভাবে দেয় না স্যার, এরকম হয়তো দেখি না, মানে ওখানেও তো দেখি ওই ফুটিং এরিয়ার মতো করে মাঝখানে দিয়ে দেয়। কি দেয়? মানে স্যার আমি যদি ওই যে লোড হিসেবে কলামটাকেই বলি। হ্যাঁ, এটা কি কলাম বলতে চাচ্ছেন? না কারণ স্যার, মানে কলাম এরিয়াটা হোক লোড হোক যেটাই হোক, কিন্তু স্যার এখানে তো মানে ফুটিং এরিয়া এ বি সি ডি, এটার হ্যাঁ, মাঝখানে। এটা এই যে আমরা যে কার্ন এরিয়া বের করলাম, এটা তো হাইপোথেটিক্যাল, কাল্পনিক বিষয়, তাই না? এটা তো আর চোখে দেখা যাবে না। এই যে এরিয়াটা বের করলাম, এরিয়ার মাঝখানে যদি কম্প্রেসিভ লোড আসে তাহলে কলামে টেনশন আসবে, সরি, ফুটিং এর মধ্যে কোথাও টেনশন আসবে না। বিষয়টা হচ্ছে এরকম। স্যার মানে কিন্তু স্যার মানে আমাদের যে জিনিসটা আমরা একটু ক্লিয়ার হতে চাচ্ছি স্যার, এই কার্ন এরিয়াটা তো এটাই বলতেছে যে এই মানে এই জায়গাটার মধ্যে লোড দেওয়াটা সবচেয়ে বেটার, তাই না? মানে হ্যাঁ, তাহলে তো ওই ভার্টিক্যাল ডিজাইন, কম্প্রেসিভ লোড। জি স্যার, তাহলে ডিজাইন অনুযায়ী তো স্যার ওই যে কলাম বানাই বা যাই বানাই না কেন আমাকে তো আসলে ওই জায়গাটার মধ্যে বানানো উচিত, তাই না? হ্যাঁ, আমি তো এর এটাই বাইরে বলছি। যদি চলে যায় তাহলে তো টেনশন চলে আসবে। জি স্যার, মানে অথবা জি স্যার। অথবা কলাম সেন্টারেই থাকলো কিন্তু এর মধ্যে মোমেন্ট আসলো, সেক্ষেত্রে মোমেন্টের জন্য এক্সেন্ট্রিসিটি যেটা থাকবে সেটা কার্ন এরিয়ার মধ্যে থাকতে হবে, বুঝছেন? আদারওয়াইজ টেনশন চলে আসবে। স্যার এই টেনশন চলে আসলে তখন আসলে কি করণীয়? টেনশন চলে আসলে ফুটিং তো আপনিই বানাবেন, তাই না? ওইভাবেই বানাবেন। মানে স্যার ওই যে বললেন না স্যার ওই যে ওইভাবে বানাবো স্যার, মানে ওই জিনিসটা কি করবো স্যার? কোনটা? মানে স্যার ওই যে বললেন না স্যার, টেনশন যদি চলে আসে তাহলে ফুটিং ওইভাবে বানাইতে হবে স্যার, বললেন না স্যার? হ্যাঁ, মানে হ্যাঁ, স্যার আসলে মানে স্যার আমি আসলে এক্স্যাক্টলি এখানে করতে কি চাচ্ছি, আমি চাচ্ছি যে আমার সব দিকে কম্প্রেশন হোক, মানে আমি তো আমার তো না, লক্ষ্য অনেক হচ্ছে। সময় ফুটিং এ কোথাও টেনশন চলে আসতে পারে, কিছু করার নাই। তখন আমাকে সয়েলের যে ক্যাপাসিটি আছে সে অনুযায়ী দেখতে হবে যে ফুটিং এর যতটুকু কম্প্রেসিভ এরিয়া পাচ্ছে সেটা জি স্যার, অনুযায়ী এনাফ কিনা। আচ্ছা আচ্ছা, ওকে ওইটা স্যার। ডিজাইনের ব্যাপার, ওইগুলোতে আমরা যাচ্ছি না আর কি। না স্যার মানে এমনি একটু স্যার আর কি, স্যার মানে ওইটার থেকে এটা আসলো তো এই জন্য একটু জিজ্ঞেস করলাম স্যার আর কি। হ্যাঁ, মানে এটা তখন আমরা ওইভাবেই ডিজাইন করব। আচ্ছা স্যার, কম্প্রেসিভ এরিয়া কতটুকু পাচ্ছে, তাহলে ফুটিং এর এরিয়া হয়তো এবিসিডি এখানে দেখা আছে 2 আর 4, এটার সাইজ হয়তো আরো বড় করতে হবে তখন। আচ্ছা আচ্ছা, ওকে স্যার। যা করতে হয় করতে হবে আর কি ডিজাইনের জন্য তখন। কার্ন এরিয়ার মধ্যে কম্প্রেসিভ লোড আসলে কোনো প্রকার টেনশন হবে না, এটাই হচ্ছে বেসিকটা। এখন এই লোডটা যদি সেন্টারে না হয়ে অন্য কোথাও হয় কার্ন এরিয়ার মধ্যেই, তাহলে এক্সেন্ট্রিসিটি থাকবে, সেক্ষেত্রে ওইটার জন্য একটা মুভমেন্টও আসবে। যেই মুভমেন্ট আসবে আমাকে অবশ্যই চেক করে দেখতে হবে কার্ন এরিয়ার মধ্যে এক্সেন্ট্রিসিটিটা কার্ন এরিয়ার মধ্যে আছে কিনা, না ডিস্টেন্স বের হয়ে যাচ্ছে। বের হয়ে গেলে টেনশন আসবে কোথাও না কোথাও, আদারওয়াইজ আসবে না। বেসিক ঘটনাটা বুঝছেন আপনারা? জি স্যার। জি স্যার। আচ্ছা স্যার, তাহলে এই যে মানে আমরা যা কিছুই ডিজাইন করি না কেন এগুলো কি সব আসলে আমাদের এই মানে ট্রায়াল এরর দিয়েই করতে হবে? মানে আমি
সাপোজ একটা জিনিসের লোড থেকে আমি কখনো বলতে পারবো না যে এই জিনিসটার ডিজাইন এরকম হওয়া উচিত, মানে আমাকে একটা মাপ ধরে আগে দেখতে হবে, তারপরে কি বলতে হবে যে এটা হইতেছে কি হইতেছে না এরকম। ট্রায়াল দিতে হয়, ট্রায়াল দিয়ে দিয়ে করতে হবে। ডিজাইনের সাথে অ্যানালাইসিস রিলেটেড। ডিজাইন অ্যানালাইসিস দুইটা আলাদা জিনিস, কিন্তু একটার সাথে আরেকটা কমপ্লিমেন্ট, একটা আরেকটার কমপ্লিমেন্ট। একটার সাথে আপনি ইনিশিয়ালি যখন একটা ডিজাইন করতে যাবেন, একটা বিম অথবা একটা কলাম বা একটা কিছু, তখন তার তো একটা সাইজ অ্যাজিউম করে নিতে হবে আপনাকে। ইনিশিয়ালি লেন্থ, তার জিওমেট্রিটা আপনি আগে ধরে নেবেন না কিছু একটা। মানে স্যার ওই ধরি এক্স এর মতো ব্যাপারটা। হ্যাঁ, ওই যে তাইলে এক্স ধইরা পরে দেখলেন যে ওয়াই হয়ে গেল, ডিজাইন করে দেখলেন যে এই এক্স সাইজ যেটা ধরলাম এই সাইজ তো ঠিক না, লাগে ওয়াই। তখন আবার ওয়াই ধরে অ্যানালাইসিস করে আবার ডিজাইন করতে হবে, ডিজাইন করে দেখতে হবে ওয়াই আসে কিনা, না আসলে যদি জেড চলে আসে তাহলে আবার জেড ধরে দেখতে হবে। এভাবে আইটারেট করে করে ইনিশিয়ালি যেটা ধরলেন এবং ফাইনালি যেটা পাইলেন দুইটা সেম থাকতে হবে, তখন ডিজাইন কমপ্লিট হবে। আচ্ছা জি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আমরা এই combination of shear stress for helical spring, shear stresses এটা দেখি। হেলিক্যাল স্প্রিং এর মধ্যে দুই ধরনের shear stress আসে, একটা হচ্ছে ডিরেক্ট shear আর একটা হচ্ছে টরশনাল shear। হেলিক্যাল স্প্রিং আপনারা চেনেন? জি স্যার, হেলিক্যাল ওই যে স্প্রিং, নর্মাল স্প্রিং গুলোই তো স্যার বোধহয় ওইটা নাকি? নর্মাল স্প্রিং, নর্মাল স্প্রিং কোনটা? স্যার ওই যে পেঁচানো পেঁচানো। জি স্যার। স্যার সাসপেনশন ওই যে গাড়িতে থাকে। ওইটাও স্প্রিং, রাইট, ওইটাও স্প্রিং। হেলিক্যাল স্প্রিং 6 নম্বরে হতে পারে, আমি শিওর না। টরশন হতে পারে এটা, না। এসএম ল্যাব করতেছেন তো আপনারা, না? জি স্যার। জি স্যার। এই যে দেখেন, একটা হচ্ছে ক্যান্টিলিভার স্প্রিং, গার্টার স্প্রিং, কয়েল স্প্রিং অথবা হেলিক্যাল স্প্রিং, তারপরে হেয়ার স্প্রিং বা ব্যালেন্স স্প্রিং, লিফ স্প্রিং, ভলুট স্প্রিং, সেটা তো বিভিন্ন পুরো একটা রকমের দেখা স্প্রিং আছে, বুঝছেন? এই গাড়িতে দেখা থাকে না, লিফ স্প্রিং বলে এটাকে, তাই না? স্যার এই স্প্রিং একটা, মানে এটা কি স্যার বুঝলামই না জিনিসটা দেখে। হ্যাঁ, এটা জি স্প্রিং, এটা মাথায় আসেনি কখনো। স্যার লিফ স্প্রিং এটা কোন ধরনের, মানে এটা কিভাবে কাজ করতেছে স্যার? এটা তো বুঝাই যাচ্ছে না যে এটা হ্যাঁ, আসলে তাইলে স্প্রিং। আপনাকে বুঝতে হবে যে স্প্রিং কাকে বলে, তাইলে না আপনি জি স্যার। বুঝবেন। জি স্যার। লোড দিলে ডিফ্লেকশন হবে, লোড ছেড়ে দিলে আগের জায়গায় চলে যাবে, এটাই স্প্রিং এর প্রপার্টি। তাহলে এইটাই লোড আসে কোন দিক দিয়ে স্যার? আর এটা মানে ডিফরমেশন কিভাবে হইতেছে জিনিসটা? আপনারা রিক্সায় ওঠেন তো, তাই না? হুম, জি স্যার। আচ্ছা। রিক্সার মধ্যে এই এই ইয়ার সাথে চাকার মধ্যে লোডটা কিভাবে যায় জানেন? এক্সেলের মাধ্যমে, আর সাথে এরকম লিফের মতো একটা কিছু থাকে। আপনার
চাকা চাকার ওই যে মাঝখানে যে অ্যাক্সেলটা থাকে না, এই যে দুইটা চাকার মাঝখানে এরকম একটা থাকে না রিক্সাতে, জি এটার সাথে এখানে এবং এই পাশে এই অ্যাক্সেলের মধ্যে এরকম টাইপের একটা জিনিস লাগানো থাকে দেখবেন, বুঝছেন? জি স্যার। এটার উপরে লোডটা থাকে। এটা কিন্তু এটার মতো, যদি খেয়াল করে দেখেন এটা কম্প্রেস হয় ঝাঁকি খাইলে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আবার আগের জায়গায় চলে যায়। এটা একটা স্প্রিং এর মতো কাজ করে। বাইকের মধ্যে এরকম আছে তো, ব্রেক ধরলে সামনের স্প্রিংটা তখন ইয়া করে, পিছনেও স্প্রিং আছে। গাড়িতে স্প্রিং না থাকলে তো তাহলে আপনি গাড়িতে চড়তে পারবেন না আসলে। ঝাঁকি একদিনেই এক ঝাঁকিতেই আপনার অবস্থা শেষ হয়ে যাবে। তো ওই স্প্রিং কি হেলিক্যাল স্প্রিং? না, ওইটা হচ্ছে লিফ স্প্রিং। না স্যার একটু হেলিক্যাল সাবধানে স্প্রিং চালাতে হচ্ছে হবে। কয়েল। হ্যাঁ, স্প্রিং এর কনসেপ্টটা হচ্ছে এটা, লোড দিলেন ডিফ্লেকশন হবে, লোড ছেড়ে দিলেন আগের জায়গায় চলে যাবে। ঠিক আছে? হ্যালো, জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আমার কথা বুঝছেন? জি স্যার। জি স্যার। এই যে string is an elastic object that stores mechanical energy. ইলাস্টিক অবজেক্ট মানে কি? লোড দিলে স্যার এই যে ডিফর্ম করবে, ছেড়ে দিলে আগের জায়গায় চলে যাবে। কথা বোঝা যাচ্ছে আমার? জি স্যার। জি স্যার। লোড দিলে ডিফর্ম করবে, লোড ছেড়ে দিলে আগের জায়গায় চলে যাবে। এটাই তো ইলাস্টিসিটি, তাই না? হ্যালো, জি জি স্যার। স্যার। ঠিক আছে, আমরা সামনে আগাই। তাহলে হেলিক্যাল স্প্রিং আমরা চিনলাম, তাই তো? জি স্যার। জি স্যার। হেলিক্যাল স্প্রিং এর মধ্যে যদি লোড আসে সেন্টারে, মানে আমি যদি ক্রস সেকশনটা টপ থেকে দেখি, স্প্রিংটা এটা, আর লোড আসবে মাঝখানে, তাই না? লোডটা কিভাবে মাঝখানে আসবে? এখানে হয়তো কোনো কিছু থাকবে, তার উপরে লোডটা আসলো, তাহলে সেন্টারে কাজ করবে। তাহলে লোড যদি সেন্টারে আসে, তাহলে এই স্প্রিংটা তো এরকম ঘুরে ঘুরে আসতেছে, মাঝ বরাবর লোড দিচ্ছি, এখানে আটকায় দিলাম সে। তাহলে তার মধ্যে এই স্প্রিং এর যে কয়েলটা আছে, কয়েলের মধ্যে একটা শিয়ার ফোর্স কাজ করবে। এই শিয়ার ফোর্সটা হচ্ছে এটা, পি এর মানটাই শিয়ার ফোর্স হিসেবে কাজ করবে, এবং এটা হচ্ছে ডিরেক্ট শিয়ার। আরেকটা হচ্ছে স্প্রিং এর মধ্যে পি লোড দিলাম, এই সেন্টার থেকে কয়েল পর্যন্ত, হচ্ছে কয়েলের সেন্টার পর্যন্ত, স্প্রিং এর সেন্টার থেকে কয়েলের সেন্টার পর্যন্ত, এটা হচ্ছে রেডিয়াস, স্প্রিং রেডিয়াস বলে এটাকে। স্প্রিং স্প্রিং এর স্প্রিং এর মধ্যে এই যে কয়েলটা এখানে আঁকলাম, তাহলে স্প্রিং এর সেন্টার এটা, আর এখান থেকে কয়েলের সেন্টার নিলাম। এই যে কয়েলের সেন্টার পর্যন্ত যে ডিস্টেন্স, এটা হচ্ছে স্প্রিং রেডিয়াস, মিন রেডিয়াস অবশ্যই, এটা হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে দেখেন এই ফোর্সের কারণে এখানে কিন্তু টর্শন আসবে।
কারণ হচ্ছে কয়েলের সেন্টারে তো ফোর্সটা দেওয়া হয় নাই। এই যে ছোট যে কেবলটা আছে, এই কেবলের মতো যেটা, এটাই তো কয়েল, যেটাকে টুইস্ট করে বানানো। ফোর্স দিলাম মাঝখানে, কিন্তু কয়েলের সেন্টারে তাইলে একটা টর্শন আসবে। টর্শনটা কত হবে? পি ইন্টু আর। আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার। দুইটা বিষয়, আমি যদি সেন্টার বরাবর একটা লোড অ্যাপ্লাই করি, তাহলে এটার জন্য স্প্রিং এর কয়েলের মধ্যে একটা শেয়ার ফোর্স কাজ করবে। এই শেয়ার ফোর্সটার মান হচ্ছে পি এর মানের সমান, কারণ পুরাটা কেবলের মধ্যেই, যে কেবলটা পেঁচায় আমি বানাইলাম, যে কয়েল মানে কয়েলটা, ওই কয়েলের এরিয়ার মধ্যে শেয়ার ফোর্স আসবে ক্রস সেকশনের মধ্যে। এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে সেন্টারে লোড দেওয়ার কারণে কয়েলের ডিস্টেন্সটা হচ্ছে, মিন রেডিয়াস হচ্ছে আর, কয়েলের সেন্টার পর্যন্ত এর সেন্টার থেকে, তাহলে আর হচ্ছে মিন রেডিয়াস অফ স্প্রিং। তাহলে ফোর্স দিলাম মাঝখানে, আর কয়েলের ডিস্টেন্স হচ্ছে আর ডিস্টেন্স, সো টর্শন আসবে পি ইন্টু আর। দুইটা বিষয় এখানে কাজ করবে। তাইলে আমি এখানে টর্শনাল স্ট্রেস এবং ডিরেক্ট শিয়ার স্ট্রেস, এই দুইটা জিনিসকে অ্যাড করতে পারি। স্যার, বলেন। স্যার যদি ওই শিয়ার ফোর্স। চিত্রে যেভাবে টর্কটা দেখাইতেছে, হুম। আমি যদি ওইভাবে চিন্তা করি, তাহলে তো আমার কাছে কেন যেন মনে হইতেছে যে ছোট হাতের একটা মানে দূরত্ব হিসাবে কাজ করবে নাকি? ফোর্স কোথায়? ফোর্স হচ্ছে স্যার ফোর্স মাঝখানে। একদম মাঝখানে। জি স্যার। তাইলে এখানে এই ডিস্টেন্সটা হচ্ছে এটা, এই ক্যাপিটাল আর, ঠিক আছে? ছোট হাতের আর নাই এখানে, এটা হচ্ছে এই ক্রস সেকশন যেটা, এটার ইয়াটা ডায়ামিটার দেখাচ্ছে। ফোর্স মাঝ বরাবর কাজ করবে, তাহলে ডিস্টেন্স হচ্ছে এটার সেন্টার থেকে ডিস্টেন্স, এই ডিস্টেন্স হচ্ছে ক্যাপিটাল আর। ক্লিয়ার বোঝা যাচ্ছে? আপনি বুঝতে পারতেছেন না, না? জি স্যার, এখন বুঝতে পারছি। তাহলে শেয়ার ফোর্স হচ্ছে পি এর মানটাই, আর টর্ক আসবে কত? পি ইন্টু আর। তাহলে ডিরেক্ট শেয়ার স্ট্রেস কত? এই যে এখানে লিখছে টাও ম্যাক্স, টাও ডিরেক্ট, টাও টর্শনাল। টাও ডিরেক্ট কত? পি বাই এ কত? এ হচ্ছে কয়েলের এরিয়া পাই আর স্কয়ার। এই যে কয়েলের যে এরিয়া আছে, ক্রস সেকশনটা এটাই, স্মল আর। হ্যাঁ, মানে ওই স্প্রিংটার ডায়াটাটুকু শুধু ওইটাই? হ্যাঁ, স্প্রিং না, এটাকে বলতেছি কয়েল। আচ্ছা, যাই হোক, জি স্যার, কয়েলটা। স্প্রিং পেঁচানো আছে, এটা ডায়া হচ্ছে এটা। হ্যাঁ, ক্যাপিটাল আর ক্যাপিটাল ডি এগুলো হচ্ছে স্প্রিং এর ডায়ামিটার, স্প্রিং এর রেডিয়াস। আর ছোট যে কেবলটা যেটাকে পেঁচা পেঁচা আমি স্প্রিং বানাইলাম, এটা কয়েল। আচ্ছা। সেটার ডায়ামিটার বা সেটার এরিয়া হচ্ছে স্মল আর, স্মল ডি, মানে রেডিয়াস ডায়ামিটার। আচ্ছা, আমরা আসি টর্শনে আসি। টি টর্শন, তাহলে টিসি বাই জে সার্কুলার সেকশনের জন্য আমরা জানি সি এর মান এখানে স্মল আর। স্যার একটু আগে না বললাম এখানে টি সমান পি আর, ওইটা কেন ইউজ করলাম না? এই যে ইউজ করবে তো এখন, আপনি টিটা তো বসাবো। সার্কুলার সেকশনের টর্শনাল স্ট্রেস কত? টিসি বাই জে, এটা না? ও আচ্ছা, জি স্যার।
এখন আমি টি এর মান পি ইন্টু আর বসাবো, সি সমান আর বসাবো, আর এটা বসাবো পাই আর টু দি পাওয়ার 4/2। ঠিক আছে, এটা বসাই দিব, বসাই দিলে ফাইনালি এটা আসবে। মাঝখানে দু একটা লাইন অপারেট করলেই হবে আর কি, অ্যালজেব্রিক অপারেশন। তাইলে ম্যাক্সিমাম টরশনাল স্ট্রেস, ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস আসবে পি বাই এ ইন্টু 1 প্লাস 2r বাই আর। এই হচ্ছে ব্যাপার। তো হেলিক্যাল স্প্রিং এ দুই ধরনের স্ট্রেস আসে, এই জন্য এটা একটা এক্সাম্পল হিসেবে দেখানো হয়েছে এখানে, যে একটা হচ্ছে ডিরেক্ট শিয়ার আর একটা হচ্ছে টরশনাল শিয়ার। কোশ্চেন থাকলে বলেন, এরপরে আর পড়াবো না, সময় নেই। এই ডিফ্লেকশনটা নেক্সট ক্লাসে দেখাবো। স্যার মনে হয় প্রবলেম নাই। কারো কোশ্চেন আছে? স্যার মনে হয় নাই স্যার। স্যার ওই যে আগের যে টপিকটা করলাম স্যার, মানে আমরা তো এখানে জাস্ট এই পিডিএফ ফাইলে স্যার মাত্র 2-3টা করে এক্সাম্পল দেওয়া আছে, এর বাইরে তো প্র্যাকটিস করার সুযোগ দেখতেছি না। মানে স্যার প্র্যাকটিস গুলা করলে দেখা যায় যে কোশ্চেনের ভিন্নতা আসে একটু, তখন অনেক সময় প্রবলেম বের হয়। তো কোশ্চেন আগের ইয়া দেখেন, আগে প্রিভিয়াস এর ফাইনালের কোশ্চেন আছে, প্রিভিয়াস কোশ্চেন আছে, এগুলো দেখেন, আচ্ছা স্যার। এগুলো সলভ করতে পারেন। প্রবলেম হলে দেখাবেন আমাকে। আচ্ছা স্যার, ঠিক আছে। তারপরেও এখানে অনেকগুলো মানে এক্সারসাইজ, মানে প্রবলেম কিন্তু দেওয়া আছে, এগুলো করলেও অনেক হবে। ঠিক আছে, তাহলে হেলিক্যাল স্প্রিং এর ডিফ্লেকশনটা নেক্সট ক্লাসে আমরা দেখি। এই ডিরাইভেশন আসলে আমাদের দেখাটা খুব উদ্দেশ্য না, কিন্তু যতটুকু দেখা যায় আর কি। কিছু কিছু ডিরাইভেশন আছে অনেক এর আগে টর্শন পড়াইলাম আপনাদের, তাই না? ওইখানে অনেকগুলো ফর্মুলা আমি কোত্থেকে আসছে কিছুই বলিনি। স্যারের শিটে যেটা আছে, মানে বেসিকটা বলে ফর্মুলাটা শর্টলি বলে ফেলছে, মাঝখানে এই যে ইন্টিগ্রেশন করলো, ডিফারেন্সিয়েশন করলো, ওই বিষয়গুলো এত ওইভাবে দেওয়া নাই, আর ওইটা দেওয়ার থাকার দরকারও নেই। ওইটা ডিরাইভ করতে গিয়ে দেখা যাবে আমাদের মেইন পড়া নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাইলে আজকে থাক এই পর্যন্তই। কোশ্চেন যদি না থাকে কারো। জি স্যার, আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম স্যার।